ঘরের ভেতরে তখন তুমুল হইচই। মাজেদা অশ্রুসিক্ত নয়নে চারুলতার মাথা কোলের উপর নিয়ে বসে আছেন। জোহরা অবিরাম জল ঢালছেন। চারুলতার জ্ঞান ফিরছে। অতিরিক্ত জ্বরের তীব্রতায় অচেতন হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। তাজমহল বেগম আঁচল থেকে পান বের করে মুখে পুরে বললেন, নতুন বউর পেট বাঁচছে নি? জ্ঞান ক্যান হারাইল? আপা, আপনি একটু চুপ থাকবেন? দেখতেছেন না মাইয়াটার জ্বর, এক্ষুনি পেট বাঁধবে কেন? ওর না হয় বয়স কম, তোমার পোলার তো আর বয়স কম হয়নি। এখন বাচ্চা না লইলে কবে লইবে? সেমরির গো বয়স যত বাড়ে তত বাচ্চা পয়দানের জোর কমে। মুখ ঝামটা মেরে কথাগুলো বললেন তাজমহল বেগম। মাজেদার হয়েছে যত জ্বালাতন, মুখের উপর তাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে বলতে পারছেন না। অধিকন্তু তার অর্থহীন বকবকানি শুনে মেজাজ চড়ছে। সে চেষ্টা করল তাজমহলের কথাগুলো না শোনার ভান করে থাকতে। আঁচল দিয়ে অতি যত্নের সহিত চারুলতার কপালে জমে থাকা বিন্দু বিন্দু জল মুছে দিলেন। মেয়েটির মায়াভরা মুখ তাকে বারবার মনে করিয়ে দেয় এক হৃদয়স্পর্শী স্মৃতি, যে স্মৃতির উপর জমে আছে ৩২ বছরের পুরনো ধুলো। তখনও বাংলাদেশে মানুষজন ১৯৭৪ সালের বন্যার ক্ষয়ক্ষতি সামলে উঠতে পারেনি। সুনামগঞ্জের উত্তর পূর্বাঞ্চলের নদী ঘেঁষা অঞ্চলগুলোতে অবস্থা ছিল ভয়ানক কঠিন। অনেক জায়গায় পানির নিচে তলিয়ে গিয়েছিল। বন্যার তোড়ে বাড়িঘর, ধানক্ষেত সব প্লাবিত। যোগাযোগ ব্যবস্থা বন্ধ। গ্রামগুলো তখন এক প্রকার ভুতুড়ে দ্বীপের ন্যায়। বন্যার পানিতে মাছ ধরে ক্ষুধা নিবারণ করত গ্রামবাসী। খাবারের তীব্র সংকট আর পরিষ্কার পানির অভাবে রোগব্যাধি ছড়িয়ে পড়ছিল চতুর্দিকে। ওই দুঃসময় গ্রামের একমাত্র প্রভাবশালী ব্যক্তি তালুকদার মশাইয়ের বাবা আজিজুল তালুকদার দাপট ভয়ঙ্করভাবে বাড়তে থাকে। আজিজুল তালুকদারের এক সময়ের উত্তরাধিকার তালুকদারের উত্তরসূরি। আইনের চোখে সে সময়ে জমিদারি প্রথার মৃত্যু ঘটলে বাস্তবে তিনি ছিলেন এলাকার একচ্ছত্র ক্ষমতার মালিক। খাজনাও তিনি নিতেন, গ্রামের সালিশেও তিনি বসতেন। আজিজুল তালুকদারের মুখে ফুটে একটা কথা বললে সে কথার বিপরীতে যাবার সাধ্যই কারণেই। বন্যার সময় খাজনার নামে গরিবদের, কৃষকদের গোলা থেকে অবশিষ্ট ফসলও হাতিয়ে নিতে থাকেন তিনি। বিরোধিতা করলে লোকে পাঠিয়ে হুমকি দিতেন। কত কৃষকের লাশ বন্যার জলে ভেসে গেছে তার হদিশ নেই। আবার আজিজুল তালুকদার সেই সালিশে তেজি গলায় বলতে শোনা যেত, তার নিকট ধনী গরিব বলে কেউ নেই, হিন্দু মুসলিম বিভেদ নেই, তিনি শুধু মানব ধর্মে বিশ্বাসী হেতু তিনি তার বড় ছেলের নাম রেখেছেন তালুকদার মশাই। আজিজুল তালুকদারের চাপা রাশি ছিলেন মাজেদার বাবা লতিফ গাজী। সঠিক হোক বা ভুল, প্রতিটি পদক্ষেপে ছায়াসঙ্গী হয়ে থেকেছেন তালুকদারের পাশে। সম্পর্কের জের ধরে তিনি দাবি করে বসেন, বড় মেয়েকে যেন তালুকদার বাড়ির পুত্রবধূ হিসেবে সাদরে গ্রহণ করা হয়। লতিফ গাজীর আনুগত্য ও বিশ্বস্ততার সন্তুষ্ট ছিলেন আজিজুল, কাজেই এমন প্রস্তাবে দ্বিমত পোষণ করেননি। মাজেদা তখন সবেমাত্র বয়ঃসন্ধিকালে পা রেখেছেন, আর তালুকদার মশাই ২২ বছরের টকবকে যুবক। মাজেদার সুখের স্মৃতিগুলো বাবার বাড়িতেই বাক্সবন্দী হয়ে পড়ে রইল। বিয়ের পর নতুন কোনো সুখের স্মৃতি তার ভাগ্যে জুটল না, মনশ্চক্ষুতে নয়। মাজেদার প্রথম সন্তান যখন পেটে আসলো, মনে এক প্রকার আশা বাসা বেঁধেছিল। তিনি স্বপ্ন দেখছিলেন একটি নতুন জীবনের, একটি বদলে যাওয়া সংসারের। ভেবেছিলেন সন্তানের প্রভাব হয়তো তালুকদারের উপর বর্তাবে। কিন্তু বাস্তবতা কখনো কখনো ঠকে যাওয়া মানুষগুলোকে পুনরায় দ্বিগুণভাবে ঠকিয়ে দেয়। গ্রামের অভিজ্ঞ দাইয়েরা সে সময় গর্ভবতী মহিলাদের পেট, চালচলন এবং খাওয়া দাওয়ার রুচি দেখে বলে দিতেন অনাগত সন্তান পুত্র হবে নাকি কন্যা। সেরকম একজন দাইকে ডেকে এনে তালুকদার চুপি চুপি বলেছিলেন, মেয়ে হইলে রাখার দরকার নেই। সেই রাতে দাই এক প্রকার জোর করে মাজেদাকে গরম জড়িবুটি খাইয়ে দিলেন। আচমকা প্রচণ্ড ব্যথা শুরু হলো পেটে। শরীরটা গরমে পুড়ে যাচ্ছিল, ধড়ফড় করছিল বুকের ভেতরটা। ক্ষণিককাল বাদে পরনে শাড়ি ভেসে গেল রক্তে। সেই রক্তে মিশেছিল ছোট্ট একটি স্পন্দন। মাজেদা সেদিন চিৎকার কাঁদেনি, শুধু বিস্ময় দৃষ্টিতে তালুকদারের মুখ জুড়ে খুঁজেছিল অনুতাপ। এবং তিনি ব্যর্থ হয়েছিলেন। এ ঘটনার ২ বছর পর দুর্জয়ের জন্ম হয়।
চারুলতার স্নিগ্ধ মুখ মাজেদাকে বারবার মনে করিয়ে দেয় সেই অসহনীয় যন্ত্রণার দিনগুলো। হয়তো ওর মতোই একজন কন্যা সন্তান মাজেদার থাকতো। দুর্জয় বাড়ির গুমোট পরিবেশ এড়িয়ে সোজা চলে এলো বাড়ির পেছনের আঙ্গিনায়। কাঞ্চন গাছের নিচে হেলান দিয়ে বসলো। হিমেল হাওয়া বইছে, তবুও তার মনে শান্তি নেই। সেখানে চলছে ঠিক বেঠিকের লড়াই। বুক ভেঙে আসছে তার। ঘৃণা জমেছে নিজের প্রতি, অক্ষিজোড়ার প্রতি, নিজের অস্তিত্বের প্রতি। নিজেকে নিজেই প্রশ্ন করল দুর্জয়, আমি কেন ভাবিকে স্পর্শ করলাম? কেন জড়িয়ে ধরলাম? কিভাবে পারলাম? চোখের কোণে জল জমল দুর্জয়ের। এই জল প্রাচিত্যের। কোনো এক অলস দুপুরে ছেলেবেলা পাতে বড় মাছের টুকরো তুলে দিতে দিতে মাজেদা বলছিলেন, বাবরে, নারীকে দেখে যদি চোখে সম্মান না জাগে তবে সেই চোখ পাপিষ্ঠ। দুর্জয় পাপ করছে। চারুলতা তার ভাইয়ের ঘরণী, সে কেন তার অনুরাগের শিকার হবে? এখন সে নিজের মাঝে নিজের অস্তিত্ব নিয়ে সংকটে জন্ম হলো। দুর্জয়ের চোখের জল গোপনে মুছে ফেলল পাঞ্জাবির হাতায়। মায়ের কাছে সে প্রতিজ্ঞা করেছিল দুর্জয় তালুকদার হয়ে ওঠার আগে একজন মানুষ হয়ে উঠবে। সে প্রতিজ্ঞা পালন ক্ষেত্রে পুনরায় সংকল্পবদ্ধ হলো সে। তেঘরিয়ার পাড় ঘেঁষা আরেকটি ছোট্ট গ্রাম চলবিলা। ঠিক এই গ্রামে তালুকদার মশাইয়ের নজর পড়েছে। ঘাট তৈরির জন্য বেশ উপযুক্ত স্থান। দুর্জয়ের কপালে ভাঁজ আজ সুস্পষ্ট। মনটা কেমন যেন ভারী হয়ে আছে। এসব নদীঘাট পরিদর্শনে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। তবুও বাবার মুখের দিকে তাকিয়ে এসব কর্মে লিপ্ত হচ্ছে সে। দুর্জয়ের মন পড়ে আছে তালুকদার বাড়ির দক্ষিণ কোণার ঘরটায়, যেখানে অসুস্থ চারুলতার জ্বরের তীব্রতায় কাতরাচ্ছে। গড়রাজি ভাবে হলো তার মুখটা বারবার চোখে ভাসছে। নদীর স্রোতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল দুর্জয়। বাবার কথাও কানে আসছে তার। জায়গার মালিক কুদ্দুসের সাথে কথোপকথনে মগ্ন তিনি। এই ঘাটের অনেক কিছু বদলানো দরকার। নৌকো ভালো মতো ভিড়ানোর জন্য ব্যবস্থা নিতে হবে। এসব বাঁশ বেড়া দিয়ে চলবে না। তালুকদার মশাইয়ের কণ্ঠে দৃঢ়তা। দুর্জয়ের মনে অস্থিরতা বাড়তে থাকে। কিছুটা ব্যস্ত হয়ে পাশে দাঁড়িয়ে থাকা ফারুক ও ওসমানের উদ্দেশ্যে বলে, তোরা দুইজন এখনই সদর দিকে রওনা হ। ভালো একজন ডাক্তার ধরে নিয়ে আসবি। ভাঙচুং কাউরে ধইরে আনবি না কইলাম। সদরের নামকরা ডাক্তার যেন হয়। দুর্জয়ের গলাটা এত কঠিন শোনালো যে ওসমান ও ফারুক কোনো প্রশ্ন করার সাহস পেল না। হন্যে হয়ে নৌকা খুঁজতে লাগলো। সুনামগঞ্জের সদর ব্যস্ত রাস্তার ধারে একতলা পাকা ভবন। এই ভবনের একটি ঘরে গড়ে উঠেছে পরিচ্ছন্ন ডাক্তারখানা। সাদামাটা সবুজ রঙের দেওয়াল। বারান্দায় পাতা কাঠের বেঞ্চে বসে আছেন কয়েকজন রোগী। ঘরের দরজায় ঝুলছে নেম প্লেট, তাতে লেখা ডাক্তার হাফিজুল হক, MBBS। ফারুক ও ওসমান তথ্য অনুযায়ী ইনি নামকরা ডাক্তার। তারা এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। হনহন করে ঢুকে পড়লেন চেম্বারে। ডাক্তার মনোযোগ দিয়ে রোগী দেখছিলেন। একজন বৃদ্ধ COPDর সমস্যায় কাশছিল খুব। ফারুক ওসমানের প্রবেশের ফলে ঘরের পরিবেশ বদলে গেল। থমকে গেল সব কিছু। ডাক্তার সাহেব, আমাকে সাথে একটু যাওয়া লাগবো, ওসমানের সহজ গলায় বললেন। ডাক্তার অবাক হলেন, বিস্মিত কণ্ঠে শুধালেন, আপনারা কারা? অনুমতি না নিয়ে ঘরে ঢুকছেন কেন? উপর থেকে আমাকে অনুমতি দেওয়া হয়েছে। আপনি আমাদের সাথে চলুন, এক্ষুনি চলেন, থমথমে গলায় বলল ফারুক। আপনারা রোগী দেখার মাঝে বিরক্ত করছেন, বেরিয়ে যান বলছি। রাগের আশপাশ ছাইপাশ রোগী। তালুকদার বাড়িতে যাইতে হবো, আপনারা তাদের প্রয়োজন। গলার স্বর একই রেখে বলল ফারুক। ওসমান মাথা চুলকে বলল, নৌকা ঘাটে ভিড়ানো আছে, আপনি হুদায় সময় নষ্ট করছেন। আপনার দেরির জন্য যদি রোগীর কিছু হয়, বাকিটা দুর্জয় ভাই দেখে নেবেন। ডাক্তার চমকে উঠলেন, অস্ফুট স্বরে বলে উঠলেন, দুর্জয় তালুকদার? জি। ফারুক এবং ওসমান দুজনে মুখের হাসি চওড়া হলো। বারান্দায় বসে থাকা রোগী, ডাক্তার, অ্যাসিস্ট্যান্ট সবার চোখ কোটর থেকে বেরিয়ে এলো। একজন সরকারি ডাক্তার এভাবে রোগী ফেলে দুজন গুন্ডাকে অনুসরণ করছে, কী অদ্ভুত ব্যাপারটা। ঘাট পরিদর্শনের কাজ শেষ করে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায় পিতা পুত্রের। দুর্জয় রাতের খাবারের পর্ব চুকিয়ে নীরবে ঘরে ঢুকলো। নিঃশব্দ দরজা ভিড়িয়ে দিল। চারুলতা ঘুমিয়ে আছে। কপালে এক টুকরো কাপড়, সম্ভবত জলপট্টি দেওয়া হচ্ছিল। দুর্জয় আলগোছে কাপড়টা সরিয়ে ফেলল। শরীরের উষ্ণতা, ভেজা কাপড় শুকিয়ে গেছে।
দুর্জয় ঘুমন্ত স্ত্রীর পাশে গিয়ে বসলো। তার চোখের মায়ায় গাঢ় ছায়া। নিমজ্জিত স্বরে ডাকলো, চারুলতা, চারু, এই চারু। চারুলতা চোখ জোড়া অর্ধেক খুলল, এরপর পুনরায় বন্ধ করে ফেলল। মৃদু স্বরে উত্তর দিল, হুম। ডাক্তার কি বলছে, জলদি ঠিক হয়ে যাইবি তো? হুম। চারুলতার কণ্ঠে কোনো তেজ নেই, সামান্য শব্দ উচ্চারণে বেগ পেতে হচ্ছে। কষ্ট হচ্ছে তার। রাতের খাবার খাইছ? চারুলতা ধীরে ধীরে মাথা নাড়ায়। দুর্জয় স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ রাতে মদ খেতে ইচ্ছে করছে না তার। অসুস্থ চারুলতার পাশে শুয়ে থাকতে ইচ্ছে করছে। দুর্জয় হ্যারিকেনের বাতি নিভিয়ে দিল, তবুও ঘরে অন্ধকারের রেশ অবধি নেই। জ্যোৎস্নায় ঘর আলোকিত, ঝকমক করছে দেওয়াল মেঝে। হেমন্তর হাওরে অঞ্চলে রাতের বাতাসে গা শিরশির করে ওঠে, বেশ জমিয়ে ঠান্ডা নামে। দুর্জয় লক্ষ্য করল দুটো কাঁথা জড়িয়ে চারুলতা কাঁপছে। সে আক্ষেপ করল না, আলগোছে চারুলতাকে নিজের বুকে টেনে নিল। এক হাতে শক্ত করে জড়িয়ে ধরল তাকে, অন্য হাত প্রায় জট বাঁধা চুলের উপর বুলিয়ে দিতে লাগলো। দুর্জয়ের বুকে নিজেকে আরও গুটিয়ে নিল চারুলতা, মুখ গুজে নিল উষ্ণ বুকে। অজানা শান্তিতে তার নিঃসার দেহ ঢলে পড়ল গভীর নিদ্রায়। চারুলতার নিষ্পাপ মুখের দিকে অপলক চেয়ে রইল দুর্জয়। নিঃশব্দ অনুশোচনা নেমে এলো ঘর জুড়ে। সেই অনুশোচনার সাথে যুক্ত হলো আরাধনা। ফিসফিস করে দুর্জয় বলল, ইয়া মাবুদ, তোমার এই পাপী বান্দার অবুঝ বউডারে দ্রুত সুস্থ কইরে দাও। রাত গভীর হলো, হাওরের দিকে তুমুল হাওয়া বইছে। দূরের বাঁশবন সনসন করে শব্দে মুখরিত চারিদিক। ঘুমের রাজ্যে পরিণত হয়েছে গোটা তেঘুরিয়া। অথচ তারক দরবারের দক্ষিণ ঘরটায় জেগে আছে একজন দুশ্চরিত্র খুনি এবং ধর্ষক কাপুরুষের দীর্ঘশ্বাস, যে ক্রমশ জড়িয়ে যাচ্ছে অনুতাপের জালে। ঢাকার অদূরে জনবসতি হতে খানিকটা বিচ্ছিন্ন এক পরিত্যক্ত পোড়া দালান, তার দেওয়াল কালশিটে। কয়েক বছর আগে আগুনের লেলিহান শিখা ভস্ম করেছিল বাড়িটাকে। রক্ষা পায়নি বসবাসকারী একটি দুর্ভাগা পরিবার। সাইফুর চৌধুরীর কালো গাড়িটি পরিত্যক্ত বাড়ির ঠিক সামনে এসে থামল। রাতের গভীরতা পরিমাপ করা সম্ভব হচ্ছে না। আকাশের চাঁদ নিজেকে একে লুকিয়ে রেখেছে কালো মেঘের আড়ালে। হাত ঘড়িটা তাড়াহুড়ে বাড়িতে ফেলে এসেছিল সে। চোখে মুখে একরাশ বিরক্ত নিয়ে পরিত্যক্ত বাড়িটির ভিতরে ঢুকলো। শুধুমাত্র একখানা ঘরে আলো জ্বলছে, সেখান থেকে ভেসে আসছে নারীকণ্ঠের চাপা আর্তনাদ। সৈফুর ঘরে প্রবেশ করল। ভেতরে আরও তিনজন মানুষ বসে আছে। একজন সুঠাম বর্ণের লাল চেক শার্ট পরা যুবক, তার পাশে কালো পাঞ্জাবিতে আরেকজন মধ্যবয়স্ক লোক, তাদের ঠিক পাশে একজন টিস্টাস তরুণী দাঁড়িয়ে আছে। সবার সামনে দাঁড়িয়ে আছে 11 জন কিশোরী, বয়স কারো 14, কারো 16, কারো 17। সবার হাত মুখ বেঁধে রাখা, কাঁদতে কাঁদতে চোখ জোড়ায় এমন গনগনে লাল, মুখ ফুলিয়ে উঠছে, গায়ে ধুলোমাখা জামা। সৈফুর ঢুকতে থেকে মেয়েগুলো দায়িত্বে থাকা তিনজন অস্থির হয়ে পড়ল। দুটো একটি চেয়ারে ব্যবস্থা করে দিল। সৈফুল আয়েশ করে চেয়ারে বসলেন, পকেট থেকে বিড়ি বের করে ধরলেন। লাল চেক শার্ট পরা যুবকটি বিনয়ের সাথে শুধাল, মামা আপনি কি খাবেন, ঠান্ডা না গরম? সৈফুল হাত উঁচিয়ে থামাতে বললেন, আমি কিছুই খাবো না। তোমার মামি রাতে খিচুড়ি রান্না করছিল, পেট ভইরা খাই আসছি। কিন্তু এদের মুখ শুকনা কেন শফিক, খাইতে দেসনি? ত্রিশটার তরুণী এবার এগিয়ে এলেন, চোখ মুখ খিচে বলেন, খাইতে দিব কীভাবে মামা? বাঁধন খুইলা দিলে তো চিৎকার করে মাথাটা ধইরা যায়। আরে যারা মামুনি, খুইলা দাও, ওদের খাইতে দাও। ওটুকু মাত্র দেহ, চড়ুই পাখির মতো, না খাইলে বাঁচবে নাকি? মধ্যবয়স্ক লোকটি সৈফুলের কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলল, ভাই আসলে মাইয়াগুলো অনেক চিল্লায়। সৈফুল ভুরু কুঁচকাল, আহ, নতুন একটা জায়গায় আসছে পরিবার ফেলে, একটু চিৎকার চেঁচামেচি তো করবে। যারা, তুমি ওদের খাবার ব্যবস্থা করো। শফিক মাজেদ, তোমরা ওদের হাত মুখ আলগা করে দাও। ছি ছি, এইভাবে কেউ ফুলের মতো মেয়েগুলোকে কষ্ট দেয় নাকি? সৈফুলের কথা অনুযায়ী এই বাঁধন আলগা করার কাজ হলো। পুরো ঘর এবার জেগে উঠল মেয়েদের ভয়ঙ্কর চিৎকার। একজন ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমারে কই নিয়ে আইছেন? আমি বাড়ি যাব, আল্লাহর দোয়াই লাগে, আমারে বাড়ি যাইতে দেন। আরেকজন চোখ মুখ শক্ত করে বলেন, আমাকে কেন কিডন্যাপ করে এনেছেন? আমার বাবা যদি জানতে পারে না, আপনাদের খুন করে ফেলবে, মিলিয়ে নিন। এই কথা শুনে শফিক ও মজিদ দুজনে অট্টহাসিতে ফেটে পড়লেন। মামা, মাইয়ার তেজ দেখছো? বাড়ি ফিরতে চাই। কেন ধরে এনেছেন? আমাদের কাছে কি চান?
এ জাতীয় প্রশ্ন করে কান্নাকাটি শব্দ সত্যি মামার মাথা ধরে যাবার উপক্রম হলো। কোনোভাবে শান্ত করা যাচ্ছে না। সৈফুর হাই তুলল, পকেট থেকে চকচকে কালো রিভলভার বের করে বাচ্চাদের সামনে রাখলো। হঠাৎ শুরু হলো শোরগোল্লা, মুহূর্তেই থেমে গেল। সৈফুল আর একটা বিড়ি নিয়ে ধরালো, বেশ সময় নিয়ে ধোঁয়া ছাড়লো। এরপর ভাষণ দেওয়ার ভঙ্গিমায় বলল, খুন করা আমার মোটেও পছন্দ ওর কাজ নয় মামুনিরা। এরপর যদি অযথা শেয়ানাগিরি দেখান তাহলে অপছন্দের কাজটা করতে হবে। সবাই চুপচাপ থাকলেও তেজি মেয়েটা এবার চিৎকার করে বলল, আমাদের ছেড়ে দে, শেষবারের মতো বলছি, ভালো হবে না কিন্তু। আমার বাবা তোদের মুন্ডু কাটবে। সৈফুল ক্ষণিকাল মেয়েটার দিকে তাকিয়ে রইল, এরপর রিভলভার হাতে নিয়ে ঠিক মেয়েটার কপাল বরাবর ট্রিগার চাপল। মাত্র কয়েক সেকেন্ডের মাঝে তেজি মেয়েটির নিথর দেহ লুটিয়ে পড়ল মেঝেতে। আরও একবার চিৎকারের রোল পড়ল ঘরে। সৈফুল ইশারায় সবাইকে চুপ করতে বলল। ঘরে উপস্থিত বাকি মেয়েগুলো এবার ভয়ে একদম চুপসে গেল। টু শব্দটি পর্যন্ত করল না। সৈফুল শফিকের দিয়ে তাকিয়ে ধমকের সুরে বলল, দাঁড়ায় আসিস কেন? লাশটা সরা, দেখতেছিস না মামুনিরা ভয় পাইতেছে। শফিক লাশ টেনে হিঁচড়ে অন্য ঘরে নিয়ে গেল। এর মাঝে যারাও চলে আসলো খাবার নিয়ে। সৈফুল যারাকে উদ্দেশ্য করে বলল, খবরদার, ওদের খাওয়ান দাওয়া কষ্ট দিবা না এখন থেকে, আর ওরা চিৎকার করবে না। যদি করে পরিণতি কী হবে নতুন করে বলে দিতে হবে না নিশ্চয়। প্রতিটি মেয়ের চোখের দিকে তাকিয়ে বাক্যটি শেষ করলেন সৈফুল। এরপর মজিদকে নিয়ে এসে বাড়ির ভাঙা চিলাকোঠার দিকে এগোলেন। ছাদের হিমশীতল বাতাসের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে সৈফুল বললেন, বুঝলাম মজিদ, একটু মালপানি লাগতো, এই হেমন্তর বাতাসের মদ একটু বেশিই ধরে। মজিদ হাসলো, বললে, এরপর থেকে মদ আইনে রাইখা দিবনি, সমস্যা নেই। না, সমস্যা আছে। কি সমস্যা? এই মেয়েগুলোকে বেশি দিন এখানে রাখা যাবে না, দ্রুত অন্য স্থানে নিতে হবে, আমার উপর নজরদারি চলছে। মজিদ আতঙ্কিত গলায় বলল, বলেন কি ভাই? এত চিন্তা তো হওয়ার কিছু নেই। এসব করতে গেলে অনেক মানুষের নজরে পড়তে হয়। তবে আমার মনে হয় চলতেছে ভিন্ন কথা। 2-1-এর মধ্যে এই তল্লাটে পুলিশের তল্লাশি হবে। খবর পাইছি, মেয়েগুলোকে সরানো লাগবে। মজিদ খানিকটা কেশে বলল, ভাই, এত অল্প সময়ের মধ্যে এদের কই নিয়ে যাব? বিশ্বস্ত লোকের যে আজকাল অভাব। সৈফুল হেসে বললেন, বিশ্বস্ত লোক আমার কাছে আছে, তবে সে ঢাকায় থাকে না, তার সাথে আলাপ করতে হবে। দূরে একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। পবন ছড়িয়ে পড়ছে রজনীগন্ধার সুবাস, অথচ তীরসীমানায় কোনো রজনীগন্ধার গাছ নেই। হয়তো পরিত্যক্ত বাড়ির ভেতরে বন্দিনী প্রতিটি মেয়ের দেহ থেকে নিগত হচ্ছে এই সুগন্ধ। বিষাক্ত প্রজেক্ট রজনীগন্ধা তার প্রথম দুর্ভাগা ব্যাস তারা। শেষ বিকেলে আলোয় আজ তেঘুরিয়া যেন কোনো রূপকথা চিত্রপট। আকাশটা মৃদু সোনালি আভায় ভরে উঠছে। সূর্য তেমন তার সমস্ত রং ঢেলে দিয়েছে দিগন্ত জোড়া ধান খেতে, সেখানে সবুজ আর হলদেটে মিশে অদ্ভুত মোহনীয় রঙের খেলা। আউশ ধানের শেষগুলো হেলে পড়ছে হাওয়ারের তীব্রতায়। ছন্দে ছন্দে মাটিতে মাথা নোয়াচ্ছে বারবার। তারা যেন কোনো মৌন প্রার্থনায় ব্যস্ত। কিছু দূরে হাওরে জলে ভেসে বেড়াচ্ছে হাঁসের দল। দিগন্ত পাখা মেলে ভেসে বেড়ানো সাদা বকগুলো নেমে আসছে ধান খেতে। কখনো আবার হাওরের পাড়ে ঘামে ভেজা কৃষকের চোখে মুখে তৃপ্তির ছাপ ফিরে যাচ্ছে ভাঙা কুটিরে। এবছর ফলন ভালোই। এই ধান তো তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেয়। এই ধানের জমে থাক গোটা বছরের আশীর্বাদ। ওইসব হাওরের ভিলবিকেশা খেতে বসে বাঁশি বাজালে একাকিত্ব যেন গ্রাস করে ফেলে। আর পশ্চিমে হেলে যাওয়া সূর্যটা সাক্ষী রেখে হৃদয়ের প্রতিটা হাহাকার। তবুও দুর্জয় চোখ বন্ধ করে ফেলে, কপালে হালকা ভাঁজ ফেলে বাঁশি বাজিয়েই যাচ্ছে আপন মনে। ক্ষেতের মাঝখানে একটি পাকা আইলে বসে আছে সে। তার প্রতিটি আঙ্গুলের ছিদ্রে আলগোছে পড়ছে। এই সৃষ্টি হচ্ছে এক নীরব সুখ। ঠিক তখনই পেছনের ঝোপ ভেদ করে ভেসে আসলো এক নারীকণ্ঠ। দুর্জয় ভাই, আপনি এখানে একা একা কী করছেন? দুর্জয় ঘাড় ঘুরে তাকালো। ছোট্ট খয়েরি রাঙা ওড়নায় মাথায় দিয়ে হাসি মুখে দাঁড়িয়েছে রূপা, চোখে টানা কাজল, হাত ভর্তি কাচের চুড়ি। দুর্জয় স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তেমন কিছু না, বাঁশি বাজাচ্ছিলাম। রূপা আলগোছে দুর্জয়ের পাশে এসে বসলো, মুখে ভেজা হাসি ফুটিয়ে রেখে জিজ্ঞাসা করলো, এই জায়গাটা বুঝি আপনি খুব পছন্দ করেন? দুর্জয় মাথা নাড়ে, হ্যাঁ, এই জায়গাটা একদম আমার মনের মতো। বিস্তৃত ধানক্ষেত, খোলা আকাশ, প্রবল হাওয়া, ভীষণ সুন্দর। শহরে এসব পাওয়া দুষ্কর।
রূপা লাজু হাসলো, বলল, আপনার বাঁশি বাজানো আমার ভীষণ মনে পড়ে। ছোটবেলায় যখন বেড়াতে আসতাম আপনি কি সুন্দর সুর তুলতেন। তখন ভাবতাম এই মানুষটা জাদু জানে। দুর্জয় হেসে ফেলল, বলল, এখন ভাবিস না। রূপা দুষ্টুমি করে বলল, না। হঠাৎ তার মুখ গম্ভীর হয়ে গেল। তোমার মনে আছে একবার আমাকে খেলার সময় চড় মেরেছিলেন। দুর্জয় বিস্মিত, আমি চড় মেরেছিলাম? হ্যাঁ। রূপা বুক গম্ভীর রেখে বলল, তোমার খেলায় লাট্টু আমি লুকিয়ে রেখেছিলাম, সেজন্য চড় মেরেছিলেন। আমি খুব কেঁদেছিলাম, মামিও আমাকে অনেক বকেছিল। অত বকা খেয়ে তুমিও কেঁদেছিলে। তোমার কান্না দেখে অবশ্য আমার পরে খারাপ লেগেছিল। দুর্জয় মাথা নিচু করে হাসলো, তখন আমরা দুজনে ছোট ছিলাম রে রূপা। এখন তো তুই বড় হয়ে গেছিস, রেজাল্ট বার হওয়ার পর কলেজে যাবি। রূপা একটুখানি চুপ থেকে হঠাৎ করে বলে উঠল, আমি কি সত্যিই বড় হয়ে গেছি? তাহলে একটা বড়দের মতো প্রশ্ন করি। রূপার কথা বলার ধরন শুনে দুর্জয় ভুরু কুঁচকাল, মৃদু হেসে অবাক চোখে সম্মতি দিল, তুমি কি কাউকে পছন্দ করো? দুর্জয়ের কাছে এই প্রশ্নটি মোটে হালকা বোধ হলো না। তবু নিজেকে সামলে সে উত্তর দিল, না। তবে সেসব প্রশ্ন কেন করছিস? রূপা তার হাতের কাছের চুড়িগুলো উপরে আঙুলের ঢালায় টুংটাং ধ্বনিতে মুখরিত হয় বাতাস। সে পুনরায় জিজ্ঞাসা করে, যদি কেউ তোমাকে অনেক দিন ধরে পছন্দ করে তখন কি করবে? দুর্জয়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল। রূপার কথা বলার ভঙ্গিমা মোটেও স্বাভাবিক নয়। তার কণ্ঠনালী কাঁপছে, চোখ দুটো টলটল করছে। ভেবে দেখিনি। ছোট্ট করে উত্তর দিয়ে দুর্জয় চট করে উঠে দাঁড়ালো, বলল, চল বাড়ি যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। রূপা দুর্জয়কে অনুসরণ করলো, লুকিয়ে চোখের পানি উপচে পড়ার আগে মুছে নিল। সে জানে দুর্জয়ের উত্তর দিবে না। জবাবের আশায় প্রশ্ন করেনি সে। দুজনে আইল ধরে বাড়ির দিকে রওনা এগোতে লাগলো। পথে রূপার একটা দীর্ঘশ্বাস কেউ শোনে না, প্রকৃতি যেন শোনে না, না শোনার ভনিতায় ব্যস্ত। দুর্জয় প্রতিদিনের মতো সবেমাত্র মদের বোতল খুলছে। এমন সময় মাজেদা এসে সজোরে দুয়ার ধাক্কাচ্ছে। চারুলতার ঘুম ভেঙে গেল। দুর্জয় দুয়ার খুলতে না খুলতে মাজেদা শান্ত গলা বলল, তোর আব্বা ডাকতেছে, শুই নে যা। দুর্জয় তালুকদার মশাই ঘরে এলো। দরজার সামনে মাথা নিচু করে শুধরল, আব্বা, এত রাতে জরুরি তলব? তালুকদার মশাই বিছানায় হেলান দিয়ে শুয়েছেন, চেহারা অসামান্য জ্যোতি, স্থির চোখ। তার এই মুখ দুর্জয়ের নিকট কেমন অচেনা ঠেকল। খবর পাইলাম ঢাকা থেকে শরীফুল সাহেব কয়েকজন মেয়ে পাঠাবেন। আগামী সকালে এসে তারা পৌঁছাবে। মেয়েগুলো থাকার ব্যবস্থা করা লাগবে। বিস্ময়ে দুর্জয় প্রশ্ন ছুড়ে দিলেন, কতজন মেয়ে আসবে আর কেন আসবে? তালুকদার গম্ভীর স্বরে বললেন, আসবে হয়তো 9-10 জনের মতো। কেন আসবে তা নিয়ে পরে বিস্তারিত আলোচনা হবে, এখন তো জানার প্রয়োজন নেই। দুর্জয় চুপ করে দাঁড়িয়ে রইল। বাবার হাবভাব তার পছন্দ হচ্ছে না। এবার কিছুটা জড়তা নিয়ে তালুকদার মশাই বললেন, ওই যে মেয়েটা গ্রামের শেষ মাথার বস্তিতে থাকে, কী যেন নাম? দুর্জয় এবার আরও অবাক হলো। অস্ফুট মুখ থেকে বেরিয়ে এলো কলি। তালুকদার মশাই হালকা কাশলেন, অস্বস্তি নিয়ে বললেন, যাই হোক, ওর সাথে তো তোর ভালোই খাতির আছে। বাড়ির আঙ্গিনাতেও দেখছি বেশ কয়েকবার। ওই বস্তির মেয়েগুলো থাকার ব্যবস্থা করা গেলে সুবিধা হতো। কয়েকদিনের ব্যাপার। দুর্জয় নিমন্ত্রিত গলা বলল, আপনি শুধু হুকুম করেন, আমার কি করতে হবে আব্বা? কাজ হয়ে যাবে। তালুকদার মশাই এবার পুরোপুরি সোজা হয়ে বসলেন। মৃদু হেসে বললেন, তোকে একবার কলির সাথে আজ রাতে কথা বলতে হবে। একটু বুঝিয়ে বলিস, টাকা পয়সা যা লাগে দিব। শুধু মেয়েগুলো থাকার ব্যবস্থা কইরা দিতে বল বস্তিতে, আর কেউ যাতে পালাতে না পারে। দুর্জয় এক দৃষ্টিতে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। ঠোঁটে তখন এক টুকরো মৃদু হাসি লেগে আছে তালুকদার মশাইয়ের। দুর্জয় বহুবার আয়নার সামনে দাঁড়িয়ে সেই হাসি অনুশীলন করছে, কিন্তু আজও তা আয়ত্তের বাইরে। সময় নষ্ট করিস না, কাল সকালে ওরা চলে আসবে। কাজেই আজ গিয়ে কথা বলে সব ঝামেলা মিটিয়ে আয়। বাবার নির্দেশ মানার সংস্কার দুর্জয়ের তালুকদারের রক্তে মিশেছে। সে ঘাড় কাত করে সম্মতি জানালো, কোনো প্রশ্ন করল না। বড় ছেলের এই নীরবতা তালুকদার মশাইয়ের নিকট প্রচণ্ড তৃপ্তিদায়ক। নিজের ঘরে ফিরে এলো দুর্জয়। হ্যারিকেনের আলো আলনায় বাদামি রঙের একটা শার্ট তুলে নিল। ঝাঁঝালো সুগন্ধি মিশে আসে শার্টে। বেশ পুরনো তবু পরিচ্ছন্ন। শার্ট গায়ে দিয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখা কাঠের আয়নায় সামনে দাঁড়ায় সে। আয়নার তার প্রতিছবি বড্ড ক্লান্ত, ভারসাম্যহীন, মনুষ্যত্বহীন। আঙুল চালিয়ে সোজা করে নেয় এলোমেলো চুলগুলোকে। দাড়িগুলো বড় হয়ে গেছে, মোছও যথেষ্ট পুরু।
চোখের তুলনায় পাপড়িগুলো বেশ বড়। গলায় সেই কবের থেকে কালো মোটা সুতো করে তাবিজ ঝুলছে, শুধুমাত্র বাম কানে ভীষণ ছোট্ট একটা রূপার দুল। কতদিন পর নিজের চেহারা এভাবে খতিয়ে দেখল মনে নেই তুর্জয়ের। বিছানায় শুয়ে আছে চারুলতা, চোখ পিটপিট করে সব দেখছিল। তুর্জয় নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে উঠে বসল। নিজের মাঝে এক প্রকার অধিকার জন্ম নিয়েছে তার। সেই অধিকার সুরে জিজ্ঞাসা করলো, এত রায়তা কই যান? তুর্যের কণ্ঠ যেন পাথরে খোদাই করে নিত, অনুভূতিহীন নির্লিপ্ত কলির কাছে। চারুলতার মনে হলো তার বুকের গভীরে কেউ জ্বলন্ত খঞ্জর গেঁথে দিয়েছে। ভেতরে ভেতরে দাপটাতে লাগলো সে। তুর্জয় জানে কলি নামটা চারুলতার নিকট ধারালো ছুরির ন্যায় ক্ষতবিক্ষত করে দেয় তার নিষ্পাপ মন। তবুও তার কিছু করার নেই, যেতে হবে বাবার আদেশ। চারুলতা ক্ষণিককাল চুপ থাকে, এরপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। অসুস্থ, জ্বরপীড়িত, কম্পিত শরীর নিয়ে তুর্জয়ের সামনে গিয়ে দাঁড়ায়, তার গলায় অব্যক্ত কম্পন। আপনি ওর কাছে যাবেন না, আমি যাইতে দিব না। তুর্জয় এক পলক তাকালো স্ত্রীর মুখের পানে, বুকটা খাখা করে উঠল। তবুও চেহারা তা প্রকাশ করল না। সে মুখ ঘুরিয়ে নিল অচিরে। চারুলতা তুর্জয়ের আরও কাছে এলো। জ্বর মিশ্রিত উষ্ণ নিঃশ্বাস পড়ছে তুর্জয়ের কণ্ঠনালীতে, থুতনিতে। পুনরায় বলল, আপনি ওর কাছে যাইয়েন না, আমি নিতে পারি না, আমার বুকে কষ্ট হয়, খুব কষ্ট হয়। তুর্জয় চোখ মুখ শক্ত হয়ে যায়। সে জোর করে চেহারায় বিরক্তি ভাব ফুটিয়ে আনার ব্যর্থ চেষ্টা করে। আমার সামনে যাত্রাপালা মাগিদের মতো নাটক করবি না, বিছানায় যা, শুয়ে থাক। তুর্জয়ের কণ্ঠ তীক্ষ্ণ শোনালো। চারুলতা চোখ ভেজা, কিন্তু কণ্ঠে বারবার আঘাত সয়ে ফেলার বাস্তবতা। স্বামীর ভাগ অন্য মেয়েকে দিতে আমার কলিজা পুড়ে যায়। এই যন্ত্রণা আমার সহ্য হয় না। তুর্জয় গলার চেপে আসে, তবুও দৃঢ়তার সঙ্গে বলে, আমার কোনো কাজে ব্যাঘাত ঘটাতে আসিস না চারু, কপাল মন্দ হবে, মন্দ ঘটবে। চারুলতা হাসল। স্বামীর সকল অন্যায় জানার পর, দেখার পর, যখন তার জন্য আমার বুক পড়ে, এর চেয়ে মন্দ আর কী হবে, কী ঘটবে? তুর্জয় থমকে দাঁড়ালো, তার হুঁশ ফিরে এলো। চারুলতা তুর্জয়ের হাত দুটো নিজের বুকের উপর রাখে। আমারে ছাইয়ে আপনি যাইলেন না, আপনি আমারে অত্যাচার করেন, আমি মাইনে নেব, একটা শব্দ বাইর হবে না মুখ দিয়ে, তাও ওর কাছে যাইয়েন না। তুর্জয়ের মনের কঠিনতা হ্রাস পায়, খানিকটা নরম হয়ে আসে। সে ভীষণ গাঢ় নিঃশ্বাস ফেলল। চারুলতার শুষ্ক আগুন গরম ওষ্ঠজোড়ায় নিজের ঠোঁট ছোঁয়ালো সে। এই প্রথম চারুলতা তুর্যের স্পর্শে সোহাগ খুঁজে পেল, আদর খুঁজে পেল। শিহরণ ছেয়ে গেল দেহের প্রতিটি ধমনীতে। তুর্জয় ঠোঁটে ঠোঁট চেপে রেখে তুর্জয় বলল, আমাকে আর কোনোদিন আটকাবি না চারুলতা, কোনোদিন না। আমার জীবনে শুধুমাত্র আমার সিদ্ধান্ত চলে না। তুই ছোট মানুষ, অনেক কিছু বললেও বুঝিস না। তুই আমার জীবনে ভুল সময় আসছস, খুব ভুল সময় আসছস। চারুলতা তার সবটুকু দিয়ে চেষ্টা করে তুর্জয়কে নিজের কাছে আটকে রাখতে। শাড়ির আঁচল খসে দিল, হাতের বাঁধন শক্ত করল। তবুও তুর্জয় নিজেকে ছাড়িয়ে নিল। চারুলতাকে বিশ্রাম নিতে বলে দ্রুত পায়ে ঘর ত্যাগ করল। চারুলতার ঠোঁট কাঁপছে, গলা ভারী হয়েছে, চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। তার মনে হেরে যাওয়ার আকুতি। চারুলতা বিলাপ করতে থাকলো, সে খারাপ, খুনি, ধর্ষক, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তারপরও তারে কেন আমি ভালোবাসলাম? সে কেন আমার স্বামী হইল? ইয়া আল্লাহ, আমারে জবাব দাও। এই নিকৃষ্ট মানুষটার জন্য আমার মন কাঁদে, বুক কেন খালি হয়ে যায়? জবাব দাও আল্লাহ, জবাব দাও। তা তালুকদার বাড়ির অন্দরমহলে এক কিশোরীর বুক ভাঙা আকুতি ছড়িয়ে পড়ল নিঃশব্দে। কেউ শুনল না, কেউ জানল না। অবাঞ্ছিত চতুর্থ পর্ব। পর্বগুলো কন্টিনিউ দিব, আপনারা বলেন নেক্সট, কারণ 3টা গল্প একসাথে শুরু করছি। 15 বছর মাটা শেষ করে অবাঞ্ছিত একটা শেষ করব। পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।